গহনার এক আদি জনপদ বাঁকুড়া। দেশীয় আরেক ঐতিহ্য ধামরাইয়ের কাঁসাপণ্য। আসলে কেমন আছে শিল্পের সেই নগরী? 300 বছর ধরে গহনা গড়ছে এই জনপদের মানুষ। এই জনপদেরই আরেক শিল্প কাঁসাপণ্য। একসময় আন্তর্জাতিক বাজারে দাপটের সাথে জায়গা করে নেওয়া কাঁসা ক্রমশই হারাচ্ছে জৌলস। বেহাত হচ্ছে দেশি বিদেশি বাজার। পাশাপাশি থাকা দুই শিল্পের বিপরীত চিত্রের নেপথ্যে কি আমি নুরুন্নাহার উইলি উন্মোচনের এই পর্বে খুঁজব তাই। পূরবী রানী গত 30 বছর ধরে ঘরকন্যায় জড়িত, কিন্তু তারও আগ থেকে তার নিবিড় পথ চলা নিবৃত এক শিল্পের সঙ্গে। তিনি গহনার কারিগর। প্রায় 25 বছর। 25 বছর ধরে এই কাজই করছেন। এই রূপার তারি তাই না ছোট ছোট করে টুকরা করে ওই পাথরটা বহাইব না, ওটা আমরা বহাই দিতাম গাছে গাছে। তারপরে এইরকম পানি বহাই দিতাম। আবার এই কদম চেন তামার ওগুনি আমরা জ্বালতাম। মানে ওগুলি করি না, মানে এগিনি করি। পূরবী রানীর স্বামীও ছিলেন গহনার কারিগর, তবে তার গহনা তৈরিতে হাতে খড়ি বাপের ভিটায় বেশ ছোট্টবেলায়। বাপের বাড়ি থেকে শিখে আসা কাজ স্বামীর ঘরে এসে যেন পায় পূর্ণতা। ট্রেনিং লাগে না কেউ, মানে মনে করেন এনে পেরেতে পরে দেয় কাম, পেরেতে পরে দেয়। মানে 10 দিন দেখতে দেখতে ওই একদিনই শুনলে বইলেই আস্তে আস্তে গাতে গাতে শিখা যায়। পূরবী রানীর স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর হলো। সন্তানের লেখাপড়া, সংসার খরচ সবই তিনি জোটান গহনা গড়ে। পয়সা থাকি তো আমার কেউ 2 টাকা দিব না। মানে আমি গাতলে আমার আজকে 10 টাকা গাতলাম, কালকা 20 টাকা গাতলাম, এরকম জমাইলে আমার 5,000, 7,000, 10,000 টাকা আমার মাসে 2 মাসে 3 মাস পর পর আমি পাইলাম। ওটা একটা উপকার না। পূরবী রানীর মতো এই গ্রামের প্রায় সব নারী গৃহস্থলীর কাজ শেষে হাত লাগান গহনা তৈরির কাজে। জোড়া নুপুর বানান দিনে? আমরা দিনে না, আমরা করেন মাসে বা 15 দিন পর পর দিই। 15 দিনে 300 বড়ি বা 200 বড়ি বা 400 বড়ি এরকম। আমগো এই কাজ করে আমগো সংসার চালাইতে হয়। মাসে 8-10 হাজার টাকা কাজ হয়। সেই গনে আজকে এত আইলাম যে এত বড় হার করা পারলাম, কিন্তু আর যাইতাম না, কাজ করাও পারতাম না। এই কামে তোমার যে টাকাই পাই ওই টাকাই তোমার যদি সংসারে লাগে দেই আমার হাজবেন্ডে, আবার যদি ছেলে মুলে লাগে সেই ছেলে বউ দেই। এই কাজে আসলাম, আমার স্বামী হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে গেছে, মানে সংসার চালাইতে টাকা পয়সা লাগবে না। 3 দিনে 4 দিনে 400 টাকা করে পাই, তাই আমার চলে সংসার। বুড়িগঙ্গার তীরের নিবৃত গ্রামীণ জনপদ বাঁকুড়া। সাভার উপজেলার এই ইউনিয়নে গ্রাম আছে 36টি, যার প্রায় সবগুলোতেই কম বেশি গহনা গড়ার কাজ হয়। বংশ পরম্পরায় এই অলংকারে শুধু পুরনো ধাঁচ বা ঐতিহ্যের স্পর্শই নয়, আছে আধুনিকতারও দারুণ উপস্থিতি। বাঁকুড়া আমাদের এই এলাকাটা গয়নার লিগে 1 নম্বরে আছে। ওদিকে বাঁকুড়া বরতলা, বাঁকুড়া আপনার 3 রাস্তার মোড়, তো আবার এদিকে আছে আপনার সুলাই মার্কেট। তারপরে ওদিকে আবার একটা গ্রামের নাম হলো আপনার চাপড়া। তো এই কয়েকটা গ্রামেই এই সব কাজগুলো হয়ে থাকে। সীতাহার, আসলে রকেট সেট, অন্যান্য মালা আছে, অনেক ধরনের আর কি ইত্যাদি আর কি যত ডিজাইন আছে আর কি গয়নার জগতে সবকিছু তৈরি করা হয়। আস্তে আস্তে রূপার দাম বাইরে যাওয়াতে তামার মালা রানিং হয়ে গেছে। তখন একসাথে দেখা যায় মনে করেন তামাকে বেশি আসার পরে রূপাটা কমে গেছে, এখন বেশি তামাটাই চলতেছে। বাঁকুড়া সব জায়গার পার্টি আছে, 64 জেলা আছে বাংলাদেশ, 64 জেলার পার্টি আমরা পায়ে থাকি জায়গা। বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ জনপদের মানুষ কৃষিজীবী, বাঁকুড়ার মানুষও তাই। তবে একটু ভিন্ন ধাঁচের কৃষক গেরস্ত এরা। কৃষির পাশাপাশি এই জনপদবাসীর আদি পেশা অলংকার তৈরি, অর্থাৎ এরা মূলত গহনার কারিগর। আমি আমার চাচার কাছ থেকে শিখছি, আমার 2 ছোট ভাই আমার কাছ থেকে শিখছি। মানে এটা বলতে পারেন পারিবারিক কাজ আর কি। পরে কারিগর মনে করেন প্রথমে ছিল 5 জন, এরপরে 10 জন, এরপরে 15 জন, এরপরে 20 জন, 30 জন, 40 জন,
এইভাবে ধাপের ধাপ এরপরে 100 জন আসছিল কারিগর। মানুষ যদি কোনো জুয়েলারি তৈরি করতে পারে সেটা আমরাও পারবো, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সে জুয়েলারি তৈরি করুক, আমরা সেটা আমার মনে হয় আমরা হয়তো তো ওইটা করতে পারবো। হয়তো সে 20 মার্ক পেলে সে আমি 19 পাবো। সারা বাংলাদেশে জায়গা হবে না, আপনার তাঁতিবাজার কোন, চকবাজার কোন, ঢাকা নিউ মার্কেট কোন, বসুন্ধরা কোন, এই আপনার খুলনা কোন, চিটাগাং কোন, সিলেট কোন, বাংলাদেশের সব প্রান্তে যায় এই জায়গা থেকে। এই জায়গা থেকে আর চকবাজার থেকে যায়, ওই জায়গা থেকে পার্টি আসে, আইসা ওদিক থেকে কিনা নিয়ে যায়, ওরা ওদিক থেকে কমপ্লিট করে কালার করে বিক্রি করে। অনলাইনে কিভাবে কাজ পান? অনলাইনে কাজটা ওই যে যেরকম কিছু আপা আসে, কিছু ভাই আছে যারা নিয়ে অনলাইনে কাজ করে, ওরা এসে অর্ডার দিয়ে যান। ডিজাইনটা আপনারা কিভাবে ঠিক করেন? ডিজাইনটা অনেক সময় ওনারা দেয়, আর নয়তো আমরা নিজেরা ডিজাইনের কারিগর, আমরা নিজেরা ডিজাইন বানাই দিই, বানায় স্যাম্পল শো করি। ঢাকার বাইরেও যেমন নানান জায়গায় যায়, টাঙ্গাইল, ফরিদপুর, তাছাড়া আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট। ঢাকা থেকে আসে, চকবাজার থেকে আসে, পাটিবাজার থেকে আসে, মোটামুটি 64 জেলা থেকে কম বেশি লোক আসে বাকুতে। নিজস্ব ব্যবহার আর পারস্পরিক প্রয়োজন থেকে গড়ে ওঠা এই গহনা তৈরির কাজ ক্রমশ শিল্পে পরিণত হয় নারী পুরুষের যুগলবন্দী প্রচেষ্টায়। এই শিল্পে জড়িত পুরুষরা অনেকেই পেশায় কর্মকার বা গহনার কারিগর, আবার অনেকেই কৃষক আর খামারি, দোকানি কিংবা ভিন্ন কোনো পেশায়। যার যার কাজ শেষে দিন শেষে সবাই এক কাতারের গহনার কারিগর। শুধু ছেলেরা আমরা নিজেরা করি না, তো এই বাসায় মহিলারাও করতে হয় এইসব কাজগুলো। মহিলারা মিলেই, দুজনে মিলেই, ঘরে বাইরে মিলে এই কাজগুলো করি আমরা। যেমন আপনার পায়েল, এক জোড়া পায়েল নূপুর করব না, এই নূপুরটা আপনার গাতায় নিয়ে আসি আমরা মহিলাদের কাছ থেকে। তারপরে গলার চেন বানাবো, ওই মালটা গাতায় নিয়ে আসি মহিলাদের কাছ থেকে। যেমন পানি বহাইতেছে এরকম আমরাও পানি বহাইছিল, আর পুরো কাজটা তার আমরা করি নাকি, আমরা লগে পাশে আর কি করে দিছি। গ্রামের ভিতরে আপনার মহিলারা কাজ করতেছে, অনেকে স্কুলের ছাত্র ছাত্রীরাও কাজ করতেছে, কাজ করে তাদের পড়ার খরচ চালাইতেছে। একই মালটা কসমেটিক ওরা করতেছে ডাই কালার, আর ঝুলে মেলে করে জিপি কালার। আর তখন দুইটা মাল 100 শো করে, তখন কাস্টমার বুঝে সারতে পারে না যে কোনটা জিপি কোনটা ডাই। তখন ওই যে কম দামে যে মালটা না, ডাইয়ের মালটা ওইটাই নিয়ে যায় কাস্টমার, এটা ঠকে কাস্টমার। সর্বোচ্চ 1 মাস ব্যবহার করতে পারে, আর চিপির মালটা 6-7 বছর যায়। এই কত সাইডিং নাইট ছিল, চিকচিক করতেছে, আর ডাইয়ের মালটা এত গিলিস থাকবে না, খালি লাল দেখা যায়। আগে আপনার সবকিছু নিজে তৈরি করতাম, সময় লাগতো, একটা মাল বানাইতে প্রায় 3 দিন 4 দিন সময় লাগতো। আর এখন একদিনে বানাই 5টা-6টা মাল। কতটুক চাহিদা কমছে। আগে এক মাল বানাই পাইতাম 1500, আর এক মাল বানাই পাই 300 টাকা 400 টাকা। যত দিন যাইতেছে তত টেকনোলজি বাড়তেছে, তত আপনার কাজের চেঞ্জ হইতেছে। এমন একটা সময় হইতে পারে সব মেশিনে করবো, আমরা বসে থাকবো। কিন্তু ডালাই মাল হচ্ছে সীসা দিয়ে, তো ওরা ধরেন আমাদের এটা তো সম্পূর্ণ আপনি হাতে কাজ করা হয়। ওরা ধরেন এক পিস স্যাম্পল করে নিয়ে মেশিনের মানে সীসা দিয়ে দেন, ওইটা আপনি রেডি করে কম দামে মার্কেটে দিয়ে দিচ্ছি। দেখুন আপনি 60% হয়তো চলে যাচ্ছে লাভের জিনিস, 30% 35% থাকলে তো ওই ব্যবসাটা চলে না ঠিক, মানে লাভের পরিমাণটা খুবই সীমিত হয়ে গেছে এখন। হোক কর্মকার কিংবা গেরস্ত বাড়ি, পুরুষের পাশাপাশি নারীরাও অলংকার তৈরির কাজে পুরো দস্তুর যুক্ত। কারিগর থেকে অনেকেই বনে গেছেন সরাসরি বণিকও। ঢাকার ব্যবসায়ীরা এসে যার যা চাহিদা মতো দেন রকমারি গহনার ফরমাইশ। সেই গহনা যায় সারা দেশে। সপ্তাহে মঙ্গল ও শুক্র 2 দিন হাটবার। বাজারের বটতলার দোকানে ঘিরেই এই সারা সপ্তাহ জুড়ে চলে গহনার বিকিকিনি। তবে হাটবারে জমজমাট হয় ভাকুরতার গহনার হাট। বাজারের হিসেব বলছে স্বর্ণবাজারের নাগাল ছাড়া দর বৃদ্ধি কিছুটা হলেও এই খাতে সাপে বর হয়েছে। ধাতব গহনা প্রেমীরা সোনার প্রলেপ বা গোল্ডেড প্লেটিং ছাড়া অলংকারেই বেশি আগ্রহী। তবে উপকরণ ও সরঞ্জামের দাম বাড়া নেতিবাচক প্রভাব ফেলেছে একেবারেই গ্রামীণ এই শিল্পের বিকাশে। সহজ কিস্তির ঋণ পাওয়া নিয়েও আছে নানা সংকট। যেটা দিয়ে আমরা করি, এটা ছিল 800 টাকা কেজি, এখন হয়েছে 1500 টাকা কেজি। মানে কাঁচামালের দাম অনেক বেশি, অনেক বেড়ে গেছে। লোন টুন নিয়ে বড় ব্যবসাটা করতে হয়, লোনের আবার বহুত পেরা। আগে একটা কারিগরে 1000 টাকা 1500 টাকা ইনকাম করতে পারছে একদিনে, এখন একটা কারিগর 500-400 টাকা ইনকাম করে। কারিগরের থাকে না কিছু, মেটেরিয়ালের দাম বেশি, আর খাঁচার দাম কমে। একদিন আমি 3টা মাল বানাইতে পারবো যদি বিদ্যুৎ থাকে, ঠিক আছে। এখন বিদ্যুৎ গেছে গা, ওই দিন তো আপনার অবশ্যই একটা মাল হইলেও কম হইবে বা 1.5টা কম হবে। কিন্তু বিদ্যুতের জন্য আমাদের গ্রামে অনেক দোকানপাট, আপনার অনেক কারখানা অফ থাকে,
কাজে, কারণ এটা বিদ্যুৎ ছাড়া আপনার যেরকম লাইটের আলো লাগবে, আলো ছাড়া আপনার কাজ করা যায় না। টোটাল কাজই করে 12 ঘন্টা বা 10 ঘন্টা আমাদের, তার মধ্যে দিন রাত্রের মধ্যে আপনার 8-10 ঘন্টা কারেন্ট থাকে না। এটা একটা ভয়াবহ অবস্থা। আমাদের ভাকুরতাতে প্রায় 20,000-এর মতো সম্ভবত কাজ করে। যেমন সেচের জন্য হয়তো দেখতে পারে বা আমাদের কেউ দেখবে বা কেউ দেখে, এরকম আমার কাছে মনে হয় না। আমরা একটা কি বলে অপেক্ষা করেই চলে, আমাদের ওইভাবে কেউ দেখে না। সবাই বলে ঋণ দেবে, এটা করবে ওটা করবে, কিন্তু ঋণ তো কেউ দেয় না আমাদের শুধু আমাদের আশ্বাসটুকুই পাই আমরা। এত কিছুর পরেও শুধু ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন মার্কেট নয়, ধামরাইয়ের এই অলংকার যাচ্ছে দেশের বাইরেও। মন জয় করেছে ই কমার্সের গ্রাহকদেরও। ঠিক একই রকম ভাবে মন জয় করেছিল এই জনপদেরই আরেক অংশ, ধামরাইয়ের কাঁসা শিল্প। কেমন আছে সেই শিল্প এবং শিল্পীরা? এই ছবি 6 বছর আগের। তখন এই কারখানা ছিল এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। দেশি বিদেশি ক্রেতার আনাগোনায় মুখর থাকতো এই প্রাঙ্গণ। এখন আমরা দেখে আসব সেটির কি অবস্থা। ঐতিহ্য আর অপরূপ নান্দনিকতার কাঁসা শিল্প কেমন আছে, চলুন দেখে আসি। কাঁসা শিল্প ও বণিকদের মধ্যে অন্যতম আদি বনেদি বণিক পরিবার। এরই শেষ পিঢ়ির সুকান্ত বণিকের পরিচালনায় চলছে এই কারখানাটি। পুরো কারখানা ঘুরে খুব একটা কারিগরের দেখা মিলল না। যেটুকু চোখে পড়ল কিছু তৈজসপত্র, ভাস্কর্য ও কারিগরের শূন্য আসন। দেখেই ঠাউর করা যায় চুল্লিতে আগুন জ্বলেনি বেশ কয়েকদিন। আমার তো আগে 22 জনের মতো কারিগর ছিল, এখন কমতে কমতে মনে করেন 4 থেকে 5 জন, তবু রেগুলার কাজ থাকে না। তো তারপরেও আমরা চেষ্টা করছি ধরে রাখার, যেহেতু এটা আমাদের 200 বছরের পারিবারিক ঐতিহ্য। এর চাইতে ভালো আমি কোনো কিছু করতে পারবো না। আর 1992 সাল থেকে কিন্তু ইন ফুল সুইং আমি এই কাজ করছি। সো এখন তো আর অন্য কিছু করার সুযোগও নাই। বর্তমান বাস্তবতায় অনেকটাই হতাশ সুকান্ত বণিক। ঠিক একই রকম হতাশা কাজ করছে বাকি ব্যবসায়ী কারিগরদের মধ্যেও। আমরা বহু শ্রমিক আছি, তাদের জীবিকা নির্বাহ কিভাবে চলতেছে, সরকারটা কোনো কর্মপাত নেই। বাংলাদেশের মধ্যে এই আমাদের ধামরাই ছিল এটা সর্বশ্রেষ্ঠ মুকাম। এইখান থেকে যত রাস্তায় যায় এই মালটা শিমুইলা ধামরাই, কিন্তু সরকার এইটার মধ্যে কর্ণপাত না দেওয়াতে আজকে যে একবার বিলীন হয়ে গেছে, নাই বললেই চলে। কারিগর কাজ করতেছে না, কেউ আসে না এটার মধ্যে, চাইতেছে কি করবো, আমরাই তো শেষ হয়ে যেতেছি, আমরাই ছেড়ে দেব। যে অবস্থা, কাজ নাই, খুব খারাপ অবস্থা, আমরা চলতে পারতাছি না এই কাজ করে। এসব কারখানায় তৈরি শুধু তৈজসপত্র, থালা, বাটিঘটি নয়, রীতিমতো নানান ধারার ভাস্কর্য, নিত্য বিকিকিনি হয়েছে ঢাকাই বাজারে। শুধু পুরনো ঢাকা বা গুলশানের কাঁসার দোকানই নন, এর অন্যতম ক্রেতা ছিলেন নামি দামি ব্র্যান্ডের উদ্যোক্তারাও। ক্রেতা হিসেবে নিয়মিত যাতায়াত ছিল বিভিন্ন দূতাবাসের কর্মীদেরও। সেই সূত্রে এমনকি আন্তর্জাতিক বাজারেও ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে কেনাবেচা হতো এই ধামরাইয়ের কাঁসা পণ্য। 2010 দশকের পর থেকে যে এয়ারপোর্টের একটি যে ঝামেলা, একটি ফরেনার যদি বিদেশি মাল নিয়ে যায়, মালটা আটকে দেয় যে এটা টেস্ট হবে, এই টেস্ট নিয়ে সে থেমে থাকতে পারে না, সে চলে যায় মালটা রেখে, সে প্রচার করে না এই দেশের থেকে মাল নেওয়া যায় না। আমার জানা মতো 40টা রাষ্ট্রের চাহিদা আছে, কিন্তু আমরা যদি ইনপুট করতে পারি তাহলে এই জিনিসটা চলতে পারে। এটার সাথে আপনার অন্তত 1000-1500 লোক এখনও চলবে। খুব দুঃখজনক ব্যাপার যে আমরা ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করতে পারছি না, বিকজ এর কোনো ভবিষ্যৎ নাই। যদি আমাদের সিনিয়রদের পাশে ইয়াংদের ঢোকাইতে পারতাম, কাজ করাইতে পারতাম, তাহলে পরে তারা শিখে হয়তো এই জিনিসটাকে ক্যারি করতে পারতো। কিন্তু যেভাবে চলছে তাতে খুব বেশি সময় লাগবে না যখন এইখানে কাজ করার মতো লোক থাকবে না। জানলাম সাভার উপজেলার একটি জনপদ শিমুলিয়া গ্রামে এখনো রয়েছেন বেশ কয়েক ঘর কাঁসা শিল্পী। যেতে চাই তাদের কাছে। আদি এই পেশা আর ঐতিহ্যের শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছেন এই গ্রামের 30 ঘরেরও বেশি কাঁসা শিল্পী। এদের মূল পেশা এখনো পিতল কাঁসা তৈরির কাজ, তবে বাঁচার তাগিদে পাশাপাশি আরো অনেক কাজ করছেন তারা। মনে করেন নতুন একটা থালা যদি কিনতে যায় তার দাম হলো 2400 টাকা, মানে ওই বাজার থেকে একটা মেলা মেনে স্টিলের থাল কিনে তার দাম হলো গিয়া 40 টাকা 50 টাকা। মানুষ কোন দিকে যাবে? ব্যবহার না করলে তো সেই জিনিস অচল, একেবারে অচল। কারখানা দিয়া দোকান দিয়া মোটামুটি
1000-এর উপরে ছিল। এখন মোটামুটি মনে করেন ওই কারখানাও 2-4টা আছে, আর বাজারে ওই দোকান 2-4টা আছে। এখানে ঘটা করে বসে না হাটবার, যা বিক্রিবারটা সবই ঘরে বসে নয়তো স্থানীয় গ্রামীণ বাজারের টং দোকানের আরো অনেক পণ্যের পাশাপাশি কাঁসার পসরা সাজিয়ে। আমার দাদা গেছে, আমার বাপে নিছি। বর্তমানে আমি মনে করেন কাঁসার মধ্যে জন্মই। আমার যতদিন বয়স ততদিন আমি ব্যবসা করি। এটার মান ভালো, কিন্তু কাজ নাই, কারিগর বর্তমানে নতুন নাই, সব মনে করেন বুড়ে হয়ে গেছে। যারা আছে ওই দিয়ে করি, ওরা যে কয়েকদিন আছে ওই কয়েকদিন আমার কাজ আছে। ভবিষ্যৎ যে মনে করেন অন্য অন্য ব্যবসায় গেছে গা, অন্য বাইরে গেছে গা, আমি এটা ধরে আছি, ওই কোনো রকম আর কি চলি। ঐতিহ্যের বাংলায় সমৃদ্ধ লোকজ শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে সামিল যে শিল্পজনরা একই প্রশ্ন নিয়ে হাজির হই তাদের কাছেও। কেন কাঁসা শিল্পের এই ভগ্নদশা? তবে কি ভাকুরতার গহনা শিল্পও সেই পথে হাঁটবে কোনো এক সময়? যে দাম বৃদ্ধির একটা কারণ, সেটা আসলে ওরা পুঁজি খাটাতে পারে না। লাইক আমি আপনাকে 1 লাখ টাকার একটা কাজ দিলাম, আমি একজন কারিগরকে, তো সে ওই 1 লাখ টাকার কাজটা সে আসলে তুলতে পারবে না, বিকজ তার 50,000 টাকার মতো তার মেটালই কিনতে হবে। ব্যাংকের মাধ্যমে যে ওরা একটা লোন নিয়ে যে একটা বিজনেস করবে, এই ধরনের কিছু ওদের ডেভেলপমেন্ট নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্টও নাই, একই ধরনের মোটিভ নিয়ে কাজ করছে যেটা আসলে বাজারে পাওয়া যায়। তো একটা হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু বাজার আমাদের দেশের প্রেক্ষাপটে অতটা নাই, কিন্তু যতটা বাইরের দেশে আছে। একটা হ্যান্ডমেড জুয়েলারি অনেক ভ্যালু আছে। তো ওই বিখ্যাত জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ জেনারেশন বাই জেনারেশন এই কাজের সাথে যুক্ত হচ্ছে না। তার মানে কি আমাদের লোক সংখ্যা কমে যাচ্ছে, আমাদের আর্টিজান কমে যাচ্ছে, আমাদের চাহিদা আছে। কিন্তু ধরেন আমার একটা ফেসবুক পেজ আছে, ইন্ডিয়া থেকে কোনো এক ভদ্রলোক অথবা ইংল্যান্ড থেকে কোনো এক ভদ্র মহিলা একটা জিনিস পছন্দ করলো, সে ওইটা কি চাইবে যে আমি টাকাটা দিচ্ছি, আমাকে এই জিনিসটা পাঠিয়ে দেন। এখন আমি এইটা পাঠাতে গেলে, এক্সপোর্ট করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় আমাকে, এবং এর বিড়ম্বনা প্রচুর। তো আমি যদি স্মুথলি না পাঠাইতে পারি, তাহলে পরে কিন্তু আমার এই জিনিসটা বহির্বিশ্বে যেতে পারে না, এবং ওইটার কারণে কিন্তু একটা নেগেটিভ একটা ব্যাপার দাঁড়ায়। যদি সরকারি তরফ থেকে দেশের বাইরে যে আপনার বিভিন্ন এক্সিবিশন ফেয়ারগুলো হয়, সেইগুলোতে শুধু কাঁসা পিতল না, আমাদের অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পগুলোকে যদি তুলে ধরা হতো, তাহলেও কিন্তু বহির্বিশ্বের মানুষ এটা সম্বন্ধে আরও অনেক জানতে পারতো, বুঝতে পারতো, এবং বাজারটা আরও বড় হতো। পৃথিবীটা আসলে অস্থির তাড়াহুড়োর মধ্যে আছে। এই তাড়াহুড়োর কারণে সবকিছু আমরা রেডিমেড যেটাকে বলে ওইটাই চাই। সো রেডিমেডের জন্য আসলে নকশা টকশা সব কমে গেছে, সৌন্দর্য কমে গেছে, চাহিদা কমে গিয়েছে। আর এই কারণেই জুয়েলারি মার্কেটে বলেন বা তামা কাঁসা পিতল এই মার্কেট বলেন, যেগুলোর আসবাবপত্র, ওগুলোর চাহিদাও কমে গেছে। যত তাড়াতাড়ি প্রোডাকশন করা যায়, যত তাড়াতাড়ি দোকানে দেওয়া যায়, যত তাড়াতাড়ি, কিন্তু আগের যে সূক্ষ্মতা, কাজের যে সৌন্দর্য, যে চাহিদা, ওগুলো এখন আর নাই। আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় সহ সবাইকে বলবো যদি একটু দৃষ্টি দিত। আমাদের এখানে অনেক জ্ঞানী গুণী আর্টিজান আছে, ডিজাইনার আছে যারা কাজ করে, তো এদেরও উপকার হতো, আমাদের এক্সপোর্টে অনেক ভালো হতো। যখন ভাকুরতার কৃষক, দোকানি, গৃহবধূ, কারিগরের গড়া গহনা ছড়িয়ে পড়ছে সারা দেশে, তৈরি হচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে প্রাচ্য ভ্রমণে, তখন খোদ কাঁসা কারিগরদের দাবি সমৃদ্ধ কাঁসা শিল্প কেন ধ্বংসের পথে প্রায়। তবে কি অতীত বাংলার আরো অনেক ঐতিহ্যের মতোই এই কাঁসা শিল্প কেবল সমৃদ্ধির গল্প হয়ে থাকবে ইতিহাসের পাতা জুড়ে, নাকি ঐতিহ্য রক্ষায় শিল্পের সম্মান দিয়ে আয়মুখী করে বাঁচিয়ে রাখার এখনো সময় আছে, যার জন্য চাই সংশ্লিষ্ট মহলের একটু মনোযোগ ও কার্যকর পদক্ষেপ মাত্র।